সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে মজার একটি কথা প্রচলিত আছে, আর সেটি হচ্ছে পৃথিবীর সব দেশেই একটি করে নিজস্ব সেনাবাহিনী আছে, আর পাকিস্তানি সেনাবাহিনীর পুরো একটি দেশ আছে। আর এটি শুধু কথার কথা না, পাকিস্তানের মালিক সে দেশের জনগণ না, পাকিস্তানি সেনাবাহিনী। তাই আজ পর্যন্ত পাকিস্তানের কোনো নির্বাচিত সরকারই তার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। কারণ পাকিস্তানের সব ক্ষেত্রে সেনাবাহিনী যেভাবে হস্তক্ষেপ করে তাতে নির্বাচিত সরকারের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করাই সম্ভব না। আর কেউ যদি তা করার চেষ্টা করে তাহলে তাকে সরিয়ে দেওয়া হয়। পাকিস্তানের সামরিক বাহিনী এখন পর্যন্ত 4 বার সামরিক কুয়ের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করেছে। 1958 সালে আইয়ুব খান, 1969 সালে ইয়াহিয়া খান, 1977 সালে জিয়াউল হক আর 1999 সালে পারভেজ মোশাররফ সামরিক কুয়ের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করে। পাকিস্তান এখন পর্যন্ত অনেক রক্ত দেখেছে এই সামরিক কুয়ের ফলে। আর যে সময় সামরিক কু হয়নি সেই সময় সেনাবাহিনী পেছন থেকে সরকারের সকল কলকাঠি নেড়েছে। পাকিস্তানে সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয়, এটি একটি প্রতিষ্ঠান। শুধু প্রতিষ্ঠান নয়, সবচেয়ে ধনী ও ক্ষমতাধর প্রতিষ্ঠান। কৃষি, ব্যাংক, সিমেন্ট, পেট্রোলিয়াম প্রভৃতি বিভিন্ন পণ্যের ব্যবসা সহ 50টিরও বেশি আলাদা আলাদা সংস্থার মালিক পাকিস্তান সেনাবাহিনী। এই সব ব্যবসা থেকে পাকিস্তান সেনাবাহিনী প্রতি বছর আয় করে $2,650 কোটি, যা ভারতের শীর্ষ ধনী গৌতম আদানি কিংবা মুকেশ আম্বানিদের আয়ের চেয়েও বেশি। এর বাইরে পুরো পাকিস্তানের 10% জমির মালিক পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানি সেনাবাহিনী সরকারের উপরে নির্ভরশীল নয়, বরং দশকের পর দশক ধরে হস্তক্ষেপের কারণে সরকারি বরং সেনাবাহিনীর উপরে নির্ভরশীল। তারপরেও পাকিস্তানে গণতন্ত্র নিভু নিভু করে জ্বলছিল, কিন্তু গত 13ই নভেম্বর যা হলো তাতে পাকিস্তানের গণতন্ত্র চিরতরে ধ্বংস হয়ে গেল। গত 13ই নভেম্বর পাকিস্তানের সংসদে 27তম সাংবিধানিক সংস্কার পাশ হয়ে যায়। এই সংবিধান সংস্কারের কারণে পাকিস্তানে এখন 4টি বড় পরিবর্তন আসবে। প্রথমটি হচ্ছে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্স বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে একটু নতুন পদ তৈরি হবে। আর এই পদে কে বসবে? অবশ্যই সেনাপ্রধান, বর্তমানে যিনি আসিফ মুনির। মানে পাকিস্তানের সেনাপ্রধান মানে আসিফ মুনির এখন শুধু সেনাপ্রধানই নয়, একই সাথে বিমান ও নৌবাহিনীর প্রধান হিসেবেও কাজ করবে। এমনিতেই পাকিস্তান সেনাপ্রধান সেই দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আর এই নতুন পদের মাধ্যমে সে আরো ক্ষমতাধর হয়ে উঠবে। আর দ্বিতীয় পরিবর্তন হচ্ছে পাকিস্তান ফিল্ড মার্শাল, যা বর্তমানে পাকিস্তান সেনাপ্রধান আসিফ মুনিরের দখলে, তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য এবং প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক অবসর গ্রহণের পরেও তাকে দায়িত্বে এবং কাজ প্রদান করা হবে। সহজ ভাষায়, আসিফ মুনির যতদিন বেঁচে থাকবেন ততদিন যা খুশি তাই করতে পারবেন, তাকে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা যাবে না। এটি পাকিস্তানের গণতন্ত্রের উপরে বিশাল এক হামলা। এটি কত বড় হামলা তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে পাকিস্তানে যে বর্তমান প্রচলিত সংবিধান আছে সেই হিসেবে শুধুমাত্র পাকিস্তানের প্রেসিডেন্ট ও গভর্নর দায়িত্বে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম করা যেত না, কিন্তু তাদের মেয়াদ শেষ হবার পর তাদেরকে বিচারের মুখোমুখি করা যেত। পাকিস্তানের সেনাপ্রধান এতদিন এই সুবিধা পেত না। মানে দায়িত্বে থাকা অবস্থায় এতদিন পর্যন্ত পাকিস্তানের সেনাপ্রধানকে গ্রেপ্তার বা আইনের আওতায় আনা যেত। যদিও পাকিস্তানে দায়িত্বরত কোনো সেনাপ্রধানের বিরুদ্ধে এমন কিছু করা সুদূর কল্পনা। পাকিস্তানের ইতিহাসে এমনটা কোনোদিনও হয়নি। যারা একটু চেষ্টা করেছে তারা হয়তো ক্ষমতাচ্যুত হয়েছে, জেলে গেছে, জীবন পর্যন্ত হারিয়েছে, কিন্তু তারপরও একটু রিস্ক তো থেকেই যায়। কিন্তু এই পরিবর্তনের ফলে সেই রিস্কও শেষ হয়ে গেল। আর 3 নম্বর যে পরিবর্তন আসবে তা হলো, যে কোনো সরকারের পক্ষে পাকিস্তানের কোনো 5 স্টার অফিসারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। কারণ নতুন নিয়ম অনুযায়ী পাকিস্তানের যে কোনো 5 স্টার জেনারেলকে তার পদ থেকে সরিয়ে দিতে সংসদের 2/3 অনুমতির প্রয়োজন হবে, যা প্রায় অসম্ভব। প্রধানমন্ত্রীকে সরিয়ে দিতে অর্ধেকের বেশি ভোট পেলেই হয়, তারপরও প্রধানমন্ত্রীকে অপসারণ করা যায় না। সেখানে সেনাপ্রধানকে সরিয়ে দিতে 2/3 ভোট ভুলে যান। আর 4 নম্বর যে পরিবর্তন আসবে তা হলো বিচার বিভাগ। নতুন পরিবর্তিত সংবিধান অনুযায়ী নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট বা FCC নামে নতুন একটি বিভাগ খোলা হবে, যাদের হাতে থাকবে
সাংবিধানিক মামলার শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। আগে এই কাজ করত পাকিস্তান সুপ্রিম কোর্ট। এই কোর্টের একজন প্রধান বিচারপতি থাকবে, যাকে নিয়োগ দেওয়া হবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে, যার ফলে পাকিস্তান সুপ্রিম কোর্টের ক্ষমতা প্রায় শেষ হয়ে যাবে। পাকিস্তানের অনেক দুর্নাম আছে, কিন্তু সেই সাথে পাকিস্তানের একটি সুনাম আছে, আর সেটি হচ্ছে পাকিস্তানের বিচার বিভাগ স্বাধীন। কিন্তু এই পরিবর্তনের ফলে পাকিস্তান গণতন্ত্রের শেষ স্তম্ভটিও উপড়ে ফেলা হলো। ইতিমধ্যেই এই পরিবর্তন নিয়ে পাকিস্তানে অনেক সমালোচনা শুরু হয়েছে। সংশোধনীটি স্বাক্ষর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের 2 বিচারপতি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। কিন্তু মনে হচ্ছে না আসিফ মুনির এসবের কোনো কিছুর ধার ধারবেন, তাই হবে যা তিনি চান। কিন্তু প্রশ্ন হচ্ছে, সব ক্ষমতা তো আসিফ মুনিরের হাতেই ছিল, বর্তমান সরকার তো তার হাতের পুতুল। কিন্তু তারপরও এই সংবিধান সংস্কারের কেন প্রয়োজন পড়ল? উত্তর জানতে হলে আমাদের যেতে হবে 2023 সালে, যখন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সে সময় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে, এমনকি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন অফিসারের কার্যালয় ও বাসায় হামলা হয়। পাকিস্তানের ইতিহাসে এটি ছিল প্রথম ঘটনা যেখানে সাধারণ মানুষ সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর বিরোধিতা করে। যদিও পরবর্তীতে সেনাবাহিনী সেই আন্দোলন কঠোর হাতে দমন করে, কিন্তু এ থেকে সেনাবাহিনী একটি শিক্ষা গ্রহণ করে, আর তা হচ্ছে বিশ্ব ও মানুষের মন পরিবর্তিত হয়েছে। তাই এখন আর শুধুমাত্র বন্দুক দেখিয়ে ক্ষমতা ধরে রাখা যাবে না, ভিন্ন পথ অবলম্বন করতে হবে। আর সেই ভিন্ন পথ আমরা দেখলাম 27তম সংবিধান সংস্কারের মাধ্যমে। পাকিস্তানের এই সংবিধান পরিবর্তন শুধু একটি সংবিধান পরিবর্তন না, এটি একটি রক্তপাতহীন নীরব সামরিক অভ্যুত্থান, যার মাধ্যমে পাকিস্তানের গণতন্ত্র চিরতরে হারিয়ে গেল। পাকিস্তানের এই সামরিক কূ থেকে বাংলাদেশের একটি বড় শিক্ষা গ্রহণের দরকার আছে, আর সেটি হচ্ছে আমরা যেভাবে সমাজকে বিভক্ত করার খেলায় মেতে আছি, তা যদি অব্যাহত থাকে তাহলে দেশের অস্থিরতা কখনোই থামবে না। আর এই অস্থিরতা যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে তাহলে আমাদের অবস্থাও পাকিস্তানের মতো হবে। রাজনীতিবিদদের তাই বলছি, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দেশকে তো ইতিমধ্যেই অর্ধেক পাকিস্তান বানিয়ে রেখেছেন, পুরো পাকিস্তান বানিয়েন না। তো যাই হোক, এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।